villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। বসিরহাটের একদম শেষ প্রান্তে ইছমতি নদীর এক অন্ধকার বাঁকে দাঁড়িয়ে আছে সেই পুরনো জমিদার বাড়ি। স্থানীয় একে বলে রক্তখেকো বাড়ি। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই বাড়ির ছায়া মারাতে ভয় পায়। ঝোপঝাড় আর লতাপাতায় ঢাকা বাড়িটির দেয়ালগুলো যেন কোনো এক পিশাচের কঙ্কাল। আজ থেকে প্রায় 50 বছর আগে এক অমাবস্যার রাতে এই বাড়ির পুরো পরিবার রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছিল। তারপর থেকে যারা ওই বাড়িতে পা রেখেছে তারা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। করিম পেশায় একজন শৌখিন ফটোগ্রাফার এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ছোটবেলা থেকেই ভৌতিক রহস্যের প্রতি তার প্রবল ঝোঁক। বসিরহাটের এই বাড়ির গল্প শুনে সে আর স্থির থাকতে পারল না। তার সাথে আছে তার বিশ্বস্ত দুই বন্ধু সায়ন আর নীল। সায়ন ভিডিওগ্রাফি করে আর নীল হলো তথ্যের ভাণ্ডার। তারা সিদ্ধান্ত নিল এই ভাঙা বাড়িতে তারা 3 রাত কাটাবে এবং সত্যিটা সবার সামনে আনবে। রাত তখন 10টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে কেউ যেন কানে কানে আর্তনাদ করছে। করিম তার টর্চ লাইটের আলো ফেলল বাড়ির প্রধান ফটকের ওপর। মরিচা ধরা গেটটা খুলতেই এক বিকট শব্দ হলো, যেন কোনো দানব ব্যথায় চিৎকার করে উঠল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত পচা গন্ধ তাদের নাকে এলো। মনে হচ্ছে কোথাও কিছু একটা পচে গলে পড়ে আছে। বাড়ির ভেতরে এক বিশাল উঠান, সেখানে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। অবাক করার বিষয় হলো ঝড় বৃষ্টির মধ্যেও লণ্ঠনের শিখাটা কাঁপছে না। করিম লণ্ঠনটার দিকে এগিয়ে যেতেই নীল ফিসফিস করে বলে উঠল, করিম, ওখানে যাস না, এটা স্বাভাবিক আলো নয়। কিন্তু করিম শুনল না। সে লণ্ঠনটার কাছে যেতেই দেখতে পেল মেঝেতে টাটকা রক্তের ছিটে, আর সেই রক্তের দাগগুলো সোজা চলে গেছে রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজাটা আধ খোলা, সেখান থেকে খচখচ করে একটা অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ দাঁত দিয়ে শক্ত হাড় চিবোচ্ছে। করিম কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা বাগিয়ে ধরল। লেন্সের ভেতর দিয়ে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের মধ্যে একটা ছায়া বসে আছে, তার চোখের মণি দুটো সাদা। সে 2 হাতে বড় একটা ইলিশ মাছ ধরে কাঁচাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রক্তের ধারা তার চিবুক বেয়ে সাদা শাড়িতে পড়ছে। হঠাৎ সেই মূর্তিটি থেমে গেল। সে তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি করিমের ক্যামেরার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের পেছনের কোণ থেকে একটা ছোট্ট বাচ্চার ফ্যাকাশে মুখ উকি দিল। রান্নাঘরের সেই দৃশ্য দেখে করিমের হাতের ক্যামেরাটা কেঁপে উঠল। সেই সাদা চোখের মহিলাটি যখন তার দিকে তাকালো, করিম অনুভব করল তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। নড়াচড়া করার শক্তিটুকুও সে হারিয়ে ফেলেছে। মহিলার চিবুক বেয়ে টপ টপ করে মাছের রক্ত পড়ছে, আর তার মুখ থেকে বেরোচ্ছে এক অমানসিক গড়গড় শব্দ। সায়ন আর নীল পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। নীল ফিসফিস করে বলল, পালা, এটা মানুষ নয়, এটা কোনো অশুভ আত্মা। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের সেই রহস্যময় লণ্ঠনটা দপ করে নিভে গেল। পুরো বাড়িটা এক লহমায় ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শুধু শোনা যেতে লাগলো সেই কাঁচা মাছ চিবানোর শব্দ, কড়মড় কড়মড়। করিম তার পকেট থেকে টর্চ লাইটটা বের করে জ্বালানোর চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে দামি কোম্পানির টর্চটা জ্বলছে না। সায়ন তার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখল কয়েক সেকেন্ড আগে যেখানে সেই মহিলা বসেছিল সেখানে এখন কেউ নেই। মেঝেতে পড়ে আছে শুধু আধ খাওয়া একটা বড় মাছের কঙ্কাল আর ছোপ ছোপ রক্ত। ওই দেখ, চিৎকার করে উঠল সায়ন। আলোর রেখায় দেখা গেল রান্নাঘরের পেছনের সেই ছোট্ট বাচ্চাটি দেওয়ালের গা বেয়ে টিকটিকির মতো উপরে উঠে যাচ্ছে। তার পরনে একটা জীর্ণ ফ্রক, গায়ের চামড়া ফ্যাকাশে সাদা। বাচ্চাটি ছাদের দিকে উঠে গিয়ে এক নিমেষে ভেন্টিলেটরের সরু ছিদ্র দিয়ে উধাও হয়ে গেল। নীল আর্তনাদ করে উঠল,
এটা অসম্ভব, একটা মানুষ ওভাবে দেওয়ালে উঠতে পারে না। করিম নিজেকে সামলে নিয়ে বলল, আমাদের ভয় পেলে চলবে না। মনে হচ্ছে এই বাড়িতে কোনো এক অতৃপ্ত আত্মা আটকা পড়ে আছে, আমাদের ওপরের তলায় যেতে হবে। তারা যখন রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছে তখন শুনতে পেল ওপরতলা থেকে কেউ যেন খিলখিল করে হাসছে। সেই হাসিটা বাচ্চাদের মতো মিষ্টি, কিন্তু এই পরিবেশে তা শুনলে কলিজা শুকিয়ে যায়। সিঁড়িগুলো কাঠের তৈরি, প্রতিটা ধাপে পা রাখতেই মর্মর শব্দ হচ্ছে। সিঁড়ির মাঝপথে পৌঁছতেই তারা দেখতে পেল দেওয়ালের এক জায়গায় বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা, ফিরে যাও, নতুবা তোমরাই হবে আজকের আহার। সায়ন ঘাবড়ে গিয়ে বলল, করিম, আমার মনে হয় আমাদের এখনই চলে যাওয়া উচিত। এই রহস্য সমাধান করতে গিয়ে আমরা প্রাণ হারাবো। কিন্তু করিম নাছোড়বান্দা, সে জানে এই ঘটনাগুলো রেকর্ড করতে পারলে সে এক বিরাট সত্য উদ্ঘাটন করতে পারবে। তারা যখন দোতলার বড় ঘরটার সামনে দাঁড়ালো, দেখল দরজাটা আপনা আপনিই খুলে যাচ্ছে। ঘরের ভেতরে এক অদ্ভুত নীল রঙের আলো জ্বলছে, আর ঘরের ঠিক মাঝখানে সেই মহিলাটি বসে আছে। তবে এবার তার হাতে মাছ নেই, সে একটা পুরনো দোলনা দুলছে, আর তার ভেতরে শুয়ে আছে সেই ফ্যাকাশে বাচ্চাটি। মহিলার মুখটা এবার ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার চামড়া খসে পড়ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে এক কঙ্কালসার বিভৎস চেহারা। সে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে একটা বিকট চিৎকার দিল। সেই চিৎকারে জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগল। জানালার কাঁচগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে আছড়ে পড়ল, সেই তীব্র শব্দে সায়ন আর নীলের কান প্রায় স্তব্ধ হয়ে গেল। ঘরের ভেতরের নীলের আলোটা হঠাৎ রক্তবর্ণ ধারণ করল। সেই দোলনাটা এখন বাতাসের বেগে দুলছে, আর দোলনার ভেতরে থাকা সেই ফ্যাকাশে বাচ্চাটি অদ্ভুত এক স্বরে হাসছে। সেই হাসি মানুষের নয়, যেন কোনো পুরনো রেডিওর যান্ত্রিক ঘড়ঘড় শব্দ। করিম তার ক্যামেরাটা শক্ত করে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছিল। সে দেখল দোলনা দোলানো সেই মহিলার শরীর থেকে মাংসের টুকরোগুলো পচে পচে মেঝেতে পড়ছে। তার শাড়িটা এখন আর সাদা নেই, কালো কুচকুচে ধোয়ার মতো কিছু একটা সেই কঙ্কালসার শরীরটাকে ঘিরে রেখেছে। মহিলাটি হঠাৎ দোলনা থামিয়ে ধীর পায়ে করিমদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপে মেঝের কাঠ যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে। করিম, পালা, পেছনে ঘোর! সায়ন চিৎকার করে উঠল। তারা পেছন ফিরতেই দেখল যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেখানে এখন কোনো দরজা নেই, বদলে এক নিরেট পাথরের দেওয়াল দাঁড়িয়ে আছে। তারা এই অভিশপ্ত ঘরে আটকা পড়ে গেছে। নীল পাগলের মতো দেওয়াল হাতড়াতে লাগলো। এটা কিভাবে সম্ভব? আমরা তো এইমাত্র এই দরজা দিয়ে এলাম। ঠিক তখনই সেই বিভৎস মহিলাটি করিমের একদম ঘাড়ে টাফে চলে এলো। তার নিঃশ্বাসে পচা মাংস আর পুরনো কবরের গন্ধ। সে খসখসে গলায় বলল, তোমরা কি আমার খুকুর সাথে খেলবে? ও অনেক দিন কোনো সঙ্গী পায়নি। কথা শেষ হতেই দোলনা থেকে সেই বাচ্চাটি লাফ দিয়ে মেঝেতে নামল। মেঝেতে নামার সাথে সাথে বাচ্চাটার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেল। সে 4 হাত পায়ে মাকড়সার মতো দেওয়াল বেয়ে ছাদের কোণে গিয়ে উল্টো হয়ে ঝুলে রইল। তার চোখ দুটো এখন টকটকে লাল। করিম দেখল ঘরের কোণে একটা পুরনো আলমারি আধ খোলা হয়ে আছে। সেখান থেকে একটা ডায়েরি মাটিতে পড়ে গেল। ডায়েরিটার পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু তাতে রক্তের কালিতে কিছু লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। করিম ঝুঁকি নিয়ে ডায়েরিটা কুড়িয়ে নিল। সে পাতা উল্টাতেই দেখল সেখানে লেখা আছে, আমরা এই বাড়িতে বন্দী, মা পাগল হয়ে গেছে। সে প্রতিদিন বাজার থেকে টাটকা মাছ এনে আমাদের সামনে কাঁচা খায়। আজ সে ছোট ভাইকে। লেখাটা সেখানেই শেষ হয়ে গেছে, কারণ বাকি পাতাগুলো রক্তে ভেজা। হঠাৎ ছাদ থেকে সেই বাচ্চাটি নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। নীল আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। বাচ্চাটি তার ধারালো নখ দিয়ে নীলের কাঁধ খামচে ধরেছে। করিম টর্চ লাইটের পেছনের অংশ দিয়ে বাচ্চাটার মাথায় আঘাত করার চেষ্টা করতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। পুরো ঘরটা বন বন করে ঘুরতে শুরু করলো। করিম অনুভব করল তার পায়ের তলার মেঝেটা যেন তরল হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। যখন ঘূর্ণন থামল, করিম দেখল সে আর সেই ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার কুয়োর পাড়ে, যাই জমিদার বাড়ির পেছনের বাগানে অবস্থিত। কিন্তু তার সাথে সায়ন বা নীল কেউ নেই। কুয়োর ভেতর থেকে ভেসে আসছে সেই মহিলার কান্নার শব্দ। কুয়োর পাড়ে দাঁড়িয়ে করিমের শরীর থরথর করে কাঁপছে। চারপাশটা কুয়াশায় ঢাকা, আর ইছামতি নদীর দিক থেকে আসা ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সায়ন আর নীল কোথায়? তারা কি সেই অভিশপ্ত ঘরের ভেতরেই রয়ে গেল?
করিমের মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, তার বন্ধুদের বাঁচাতে হবে, কিন্তু এই অন্ধকারে সে যাবে কোথায়? হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা শব্দ এলো, ছলাৎ, যেন কেউ জলের ভেতর কিছু ফেলল। করিম সাহস সঞ্চয় করে কুয়োর কিনারে গিয়ে দাঁড়ালো। তার হাতে থাকা ডায়েরিটা সে শক্ত করে চেপে ধরল। টর্চ লাইটটা আবার জ্বলে উঠল, যেন এই কুয়োর রহস্য দেখানোর জন্যই ওটা ঠিক হয়েছে। আলোর রেখা কুয়োর গভীরে ফেলতেই করিমের চিৎকার গলার কাছে আটকে গেল। কুয়োর ভেতরে জল নেই, আছে ঠিক থেকে কাদা আর অসংখ্য মাছের কাঁটা, আর সেই কাদার ওপর বসে আছে সেই ফ্যাকাশে বাচ্চাটি। সে এক দৃষ্টে ওপরের দিকে তাকিয়ে আছে, তার হাতে নীলের সেই ছিঁড়ে যাওয়া শার্টের একটা টুকরো। বাচ্চাটি ফিসফিস করে বলল, ওরা নিচে গেছে, ওরা মায়ের কাছে গেছে। করিম পাগলের মতো চিৎকার করে উঠল, নীল, সায়ন, তোরা কোথায়? ঠিক তখনই কুয়োর দেওয়াল থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। পচা কঙ্কালসার হাতগুলো করিমের পা জাপটে ধরল। করিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু হাতগুলো তাকে টেনে কুয়োর ভেতরে নিয়ে যাচ্ছে। সে যখন নিচে আছমে পড়ল, সে দেখল কুয়োর নিচে একটা সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ দিয়ে এগোতেই সে এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছে গেল। সেখানে লণ্ঠনের আলোয় সে দেখল সায়ন আর নীলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে সেই মহিলাটি বসে আছে। মহিলাটির হাতে রাখা একটা মাটির থালা, যাতে সাজানো আছে মানুষের হৃৎপিণ্ড আর কাঁচা মাছ। সে একটা ধারালো বটি দিয়ে কিছু একটা কাটছে। সায়ন অস্ফুট স্বরে বলল, করিম, পালা, ও আমাদের বলি দেবে। করিম দেখল মহিলার পেছনে দেওয়ালের গায়ে অনেকগুলো পুরনো ছবি টাঙানো। একটা ছবিতে এই মহিলাই খুব সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কোলে সেই ছোট বাচ্চাটি, পাশে একজন জমিদার গোছের মানুষ। করিম বুঝতে পারল এটাই বাড়ির মালিকের পরিবার, কিন্তু তাদের কি হয়েছিল? করিম ডায়েরিটার শেষ দিকের কয়েকটা পাতা দ্রুত উল্টালো। সেখানে লেখা, মা পাগল হয়নি, মা আসলে ডাইনি সাধনা করছিল। সে অমর হতে চেয়েছিল, কিন্তু সেই সাধনা ভুল হওয়ায় সে নিজে তো পিশাচ হয়েছেই, সাথে আমাদেরও এই অভিশপ্ত জীবনে টেনে নিয়েছে। এই বাড়ির রান্নাঘর আর এই কুয়ো হলো তার শক্তির উৎস। মহিলাটি হঠাৎ উঠে দাঁড়ালো, তার হাতের বঁটি থেকে রক্ত চুইয়ে পড়ছে। সে করিমের দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিল। তুমি এসেছো? খুব ভালো হয়েছে, আমার খুকু আজ বড় তৃপ্তি করে খাবে। সে এক লাফে করিমের সামনে চলে এলো। করিম তার পকেট থেকে দিয়াশলাই বের করল। সে জানতো এই ডায়েরিটাই হয়তো এই অভিশপ্ত আত্মার শেষ চিহ্ন। সে ডায়েরিটাতে আগুন জ্বালিয়ে মহিলার দিকে ছুড়ে দিল। ডায়েরিটা যখন আগুনে জ্বলতে শুরু করলো, তখন পুরো ঘরটা এক বিকট চিৎকারে কেঁপে উঠল। মহিলাটি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো, তার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। কিন্তু সেই বাচ্চাটি হঠাৎ করিমের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল, তার নখগুলো করিমের গলায় বিঁধে যাচ্ছে। বাচ্চাটার নখ যখন করিমের গলায় বিঁধে যাচ্ছে, তখন সে বাতাসের জন্য ছটফট করতে লাগলো। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, কিন্তু মেঝের ওপর জ্বলতে থাকা সেই ডায়েরির আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ডায়েরির পাতাগুলো যত পুড়ছে, সেই কঙ্কালসার মহিলাটি তত বেশি যন্ত্রণায় ছটফট করছে। তার গলার স্বর এখন আর মানুষের মতো নেই, যেন হাজারটা বুনো জন্তু একসাথে আর্তনাদ করছে। বাচ্চাটি করিমের ঘাড় কামড়ে ধরার ঠিক আগ মুহূর্তে মহিলাটি এক বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে বাচ্চাটির হাত পা শিথিল হয়ে গেল। সে করিমকে ছেড়ে দিয়ে তার মায়ের দিকে দৌড়ে গেল। করিম হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো এবং দ্রুত দৌড়ে গিয়ে সায়ন আর নীলের হাতের বাঁধন খুলে দিল। তাড়াতাড়ি চল, এই জায়গাটা ভেঙে পড়ছে, করিম চিৎকার করে বলল। ডায়েরিটা সম্পূর্ণ ছাই হয়ে যাওয়ার সাথে সাথে ভূগর্ভস্থ কক্ষের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। ওপর থেকে মাটির চাপড়া আর পাথরের টুকরো খসে পড়ছে। তারা তিনজন পাগলের মতো সেই সুড়ঙ্গ পথ দিয়ে দৌড়াতে লাগল। পেছনে ফেলে এলো সেই জলহীন কুয়ো আর পিশাচি মায়ের কান্নার শব্দ। কিন্তু সুড়ঙ্গের মুখটা কোথায়? তারা তো অন্ধকার কুয়োর ভেতর দিয়ে নিচে নেমেছিল, কিন্তু এখন শুধু অন্তহীন অন্ধকার পথ। দৌড়াতে দৌড়াতে তারা একটা লোহার দরজার সামনে এসে থামল। দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ। সায়ন তার সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু কাজ হলো না। পেছন থেকে সেই অদ্ভুত খচখচ শব্দটা আবার শোনা যাচ্ছে। টর্চের আলো পেছনে ফেলতেই নীল আঁতকে উঠল। সেই বাচ্চাটি আবার তাদের পিছু নিয়েছে, তবে এবার তার চেহারা আরও ভয়ঙ্কর। তার শরীরটা গলে যাচ্ছে, আর সেই গলে যাওয়া মাংস থেকে কালো রঙের পোকা বেরিয়ে আসছে। করিম, কিছু একটা করো, নীল চিৎকার করে বলল। করিম লক্ষ্য করল লোহার দরজার ওপর একটা ছোট্ট খোদাই করা চিহ্ন আছে। ঠিক সেই চিহ্নটাই সে ডায়েরির কভারে দেখেছিল। সে তার পকেট থেকে ডায়েরির সেই পোড়া ছাইয়ের কিছু অংশ দরজার চিহ্নের ওপর লেপে দিল। অলৌকিকভাবে তালাটা নিজে থেকেই খুলে গেল। তারা তিনজন ভেতরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে গেল। এটা কোনো সুড়ঙ্গ নয়, এটা সেই জমিদার বাড়ির গোপন ঠাকুর ঘর।
ঘরের মাঝখানে একটা পুরনো শিব মূর্তি, আর তার চারপাশে পড়ে আছে শত বছর পুরনো কঙ্কাল। বোঝা যাচ্ছে এই মানুষগুলোকেও ওই ডাইনি এখানে আটকে রেখেছিল। কিন্তু ঠাকুর ঘরের আবহাওয়া একদম আলাদা। এখানে সেই পচা গন্ধ নেই, বরং ধূপের একটা হালকা সুবাস পাওয়া যাচ্ছে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা বৃদ্ধ মানুষের অবয়ব ফুটে উঠল। তার পরনে ছেঁড়া ধুতি, লম্বা দাড়ি আর চোখ দুটো শান্ত। তিনি করিমের দিকে তাকিয়ে বললেন, বাছা, তোমরা ভুল জায়গায় ঢুকে পড়েছো বাছা। এই ঘরটা তোমাদের রক্ষা করবে ঠিকই, কিন্তু এখান থেকে বেরোনোর পথ ওই ডাইনির বুকের ভেতর দিয়ে গেছে। করিম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর তার বুকের ভেতর দিয়ে মানে কি? বৃদ্ধ উত্তর দিলেন, আমি এই বাড়ির শেষ পুরোহিত। যখন ডাইনি তার নিজের সন্তানকে বলি দিয়ে অমর হতে চেয়েছিল, আমি তাকে এই ঘরে বন্দি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কলিজা ছেড়ে খেয়ে ফেলেছিল। তাকে মারতে হলে তার সেই পুরনো লণ্ঠনটা ভাঙতে হবে, যা তার হৃৎপিণ্ডের মতো কাজ করে। পুরোহিতের ছায়াটি ধীরে ধীরে ঠাকুর ঘরের দেয়ালে মিশে গেল। করিম, সায়ন আর নীল একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের হাতে সময় খুব কম। লণ্ঠন, সেই পুরনো লণ্ঠনটা যা তারা প্রথমবার উঠানে জ্বলতে দেখেছিল, যে লণ্ঠনের শিখা ঝড় বৃষ্টিতেও কাঁপছিল না, ওটাই সেই ডাইনির প্রাণ ভূমি। আমাদের আবার সেই উঠানে ফিরে যেতে হবে, করিম দৃঢ় স্বরে বলল। নীল ভয়ে সিটিয়ে গিয়ে বলল, কিন্তু বাইরে তো সেই নরপিশাচি আর তার মেয়ে ওত পেতে আছে, আমরা বেরোলেই তো আমাদের কাঁচা চিবিয়ে খাবে। করিম তার বন্ধুদের কাঁধে হাত রেখে বলল, ঠাকুর ঘরের এই পবিত্র বিভূতি বা ছাই আমাদের রক্ষা করবে, এটা গায়ে মেখে নাও। তারা শিব মূর্তির পায়ের কাছে পড়ে থাকা ছাই নিজেদের কপালে আর গায়ে মেখে নিল। তারপর সাবধানে ঠাকুর ঘরের দরজা খুলে করিডোরে বেরিয়ে এলো। অদ্ভুত ব্যাপার, সেই পচা গন্ধটা এখন আর তাদের নাকে লাগছে না, বরং মনে হচ্ছে তাদের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। তারা যখন দোতলার বারান্দা দিয়ে নিচে নামছে, দেখল সেই ডাইনি সিঁড়ির নিচে বসে আছে, তার লম্বা জিভ দিয়ে সে মেঝের রক্ত চাটছে। করিমরা তার পাশ দিয়ে নেমে গেল, কিন্তু ডাইনিটা যেন তাদের দেখতেই পেল না। বিভূতি তাদের অদৃশ্য করে রেখেছে। তারা দ্রুত পায়ে উঠানের দিকে এগিয়ে চলল। বৃষ্টির তোড় এখন আরও বেড়েছে। উঠানের ঠিক মাঝখানে সেই কালো রঙের পুরনো লণ্ঠনটা জ্বলছে। তার ভেতরের শিখাটা আগুনের মতো লাল নয়, বরং একটা নীলচে কালো আভা ছড়াচ্ছে। করিম যখন লণ্ঠনটার দিকে হাত বাড়ালো, তখন হঠাৎ এক বিকট গর্জনে পুরো আকাশ কেঁপে উঠল। ডাইনিটা বুঝতে পেরেছে কেউ তার প্রাণের ওপর আঘাত হানতে চলেছে। সে বিদ্যুৎ বেগে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার চোখ দুটো এখন আগুনের গোলার মতো জ্বলছে। সে অদৃশ্য দেয়ালটা অনুভব করতে পারছে। সে সরাসরি করিমের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ছোঁয়া দিবি না, ওটা আমার প্রাণ, ওটা আমার অমরত্বের চাবিকাঠি। করিম লণ্ঠনটা ধরার আগেই সেই ফ্যাকাশে বাচ্চাটি আকাশ থেকে যেন ডাইভ দিয়ে এসে করিমের হাত কামড়ে ধরল। বিভূতির প্রভাব কি কমতে শুরু করেছে? করিমের হাত থেকে রক্ত ঝরতে লাগলো। বাচ্চাটা তার গায়ের চামড়া দাঁত দিয়ে চিঁড়ে নিতে চাইছে। সায়ন পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে বাচ্চাটাকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু লাঠিটা বাচ্চাটার শরীরের ভেতর দিয়ে চলে গেল। সে এখন আর রক্ত মাংসের নেই, কেবল একটা অশুভ ছায়া। করিম, দেরি করিস না, লণ্ঠনটা ভাঙ! নীল আর্তনাদ করে উঠল। করিম যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও অন্য হাত দিয়ে লণ্ঠনটা আঁকড়ে ধরল। লণ্ঠনটা স্পর্শ করার সাথে সাথে সে অনুভব করল হাজার হাজার মানুষের আর্তনাদ তার কানের ভেতর ঢুকছে। লণ্ঠনটা বরফের মতো ঠান্ডা। সে সেটা তুলে আছাড় দিতে চাইল, কিন্তু ডাইনিটা তার লম্বা চুল দিয়ে করিমের গলা পেঁচিয়ে ধরল। করিমকে সে শূন্যে তুলে নিয়েছে। করিমের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করিমের মনে পড়ল ঠাকুর ঘর থেকে আনা সেই পোড়া ডায়েরির এক টুকরো ছাই তার পকেটে আছে। সে তার শেষ শক্তি দিয়ে ছাইটুকু লণ্ঠনের সেই নীল শিখার ওপর ছুঁড়ে মারল। করিমের গলা ডাইনির চুলে এমনভাবে পেঁচিয়ে গেছে যে তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ছোড়া পবিত্র ছাইয়ের টুকরোটা লণ্ঠনের নীল শিখার ওপর পড়ল। সাথে সাথে এক বীভৎস কাণ্ড ঘটল। লণ্ঠনের ভেতরে সেই স্থির নীল শিখাটা হঠাৎ টকটকে লাল হয়ে ফেটে পড়ল। এক বিকট শব্দে লণ্ঠনের কাঁচ চুরমার হয়ে গেল, আর সাথে সাথে ডাইনিটা করিমকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
তার শরীর থেকে আগুনের হলকা বেরোতে শুরু করেছে। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর তার মুখ দিয়ে কালো কুচকুচে এক ধরনের তরল বের হচ্ছে। লণ্ঠনটা ভাঙার সাথে সাথে সেই ফ্যাকাশে বাচ্চাটিও ধোঁয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। তার সেই অমানুষিক হাসি এখন যন্ত্রণার আর্তনাদে পরিণত হয়েছে। করিম, ঠিক আছিস? সায়ন আর নীল দৌড়ে এসে করিমকে জাপটে ধরল। করিম তখন কাশছে আর বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করছে। তার গলায় ডাইনির চুলের কালশিতে দাগ বসে গেছে, কিন্তু বিপদ এখনো কাটে। লণ্ঠনটা ভাঙার পর সেই ভাঙা টুকরোগুলো থেকে এক ধরনের ঘন কালো ধোঁয়া বের হয়ে পুরো উঠান ঢেকে ফেলল। সেই ধোঁয়ার ভেতর থেকে শত শত অশরীরী আত্মা বেরিয়ে আসতে লাগলো। এরা সবাই সেই মানুষ যাদের এই ডাইনি গত 50 বছরে বলি দিয়েছিল। তাদের চোখ নেই, শুধু খালি কোটর থেকে অন্ধকার ঝরছে। তারা করিমদের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। এরা কি আমাদের আক্রমণ করবে? নীল ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। হঠাৎ সেই ধোঁয়ার ভেতর থেকে আবার সেই বৃদ্ধ পুরোহিতের অবয়ব দেখা দিল। তিনি 2 হাত তুলে সেই আত্মাদের থামিয়ে দিলেন। তিনি গম্ভীর স্বরে বললেন, এরা তোমাদের ক্ষতি করবে না, এরা মুক্তি চায়। কিন্তু ডাইনি মরেও মরছে না, তার আত্মা এই বাড়ির ইটের সাথে মিশে গেছে। যতক্ষণ এই বাড়ি ধ্বংস না হবে ততক্ষণ এই অভিশাপ চলতেই থাকবে। বলতে বলতেই আকাশ ভেঙে বজ্রপাত শুরু হলো। একটা বিশাল বিদ্যুৎ চমক সরাসরি জমিদার বাড়ির প্রধান গম্বুজের উপর আছড়ে পড়ল। বাড়ির দেওয়ালগুলোতে বড় বড় ফাটল দেখা দিল। মাটি কাঁপতে শুরু করেছে, যেন এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। পালাও, বাড়িটা ভেঙে পড়ছে, পুরোহিত চিৎকার করে বললেন। করিমরা গেটের দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু পেছন থেকে সেই ডাইনির কঙ্কালসার হাতটা আবার মাটির নিচ থেকে বেরিয়ে এসে সায়নের পা চেপে ধরল। ডাইনিটা আধ পোড়া অবস্থায় মাটি ফুঁড়ে উঠে আসছে। তার মুখটা এখন অর্ধেক পোড়া মাংস আর অর্ধেক কঙ্কাল। সে গড়গড় করে বলল, তোদের আমি যেতে দেব না, তোদের রক্ত দিয়ে আমি আবার জেগে উঠব। করিম দেখল সায়নকে টেনে মাটির নিচে নিয়ে যাচ্ছে ডাইনিটা। সে এক মুহূর্ত না ভেবে তার ব্যাগে থাকা ক্যামেরার ট্রাইপডটা বের করে ডাইনির হাতে সজোরে আঘাত করল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। সায়ন তখন অর্ধেকের বেশি মাটির নিচে ঢুকে গেছে। করিম পাগলের মতো আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো, যা দিয়ে এই পিশাচিকে চিরতরে শেষ করা যায়। ঠিক তখন তার নজরে এলো সেই ভাঙা লণ্ঠনের তলায় পড়ে থাকা একটি সোনার আংটি, যা হয়তো সেই জমিদার পরিবারের কোনো শেষ চিহ্ন ছিল। সায়নের আর্তনাদে পুরো বসিরহাটের আকাশ যেন ফেটে পড়ছে। ডাইনির সেই কঙ্কালসার হাত তাকে পিশাচের মতো মাটির গভীরে টেনে নিয়ে যাচ্ছে। করিম বুঝতে পারল সাধারণ কোনো অস্ত্র দিয়ে এই পিশাচিকে থামানো সম্ভব নয়। তার নজর গেল লণ্ঠনের ভাঙা কাচের নিচে পড়ে থাকা সেই উজ্জ্বল সোনার আংটিটার দিকে। আংটিটার ওপরে একটা বিশেষ সংকেত খোদাই করা ছিল, ঠিক যেমনটা সে ডায়েরিতে দেখেছিল। পুরোহিতের কণ্ঠস্বর আবার করিমের কানে প্রতিধ্বনিত হলো, ওটা ওই ডাইনির বিয়ের আংটি, যাতে তার শেষ মনুষ্যত্বটুকু আটকে আছে। ওটা ধ্বংস করলেই ওর আত্মা চিরতরে বিলীন হবে। করিম এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে আংটিটা কুড়িয়ে নিল। আংটিটা হাতে নিতেই করিম অনুভব করল তার পুরো শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো। ডাইনিটা সায়নকে ছেড়ে দিয়ে এক ভয়ঙ্কর গর্জন করে করিমের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এখন আদিম হিংস্রতা। সে বুঝতে পেরেছে তার শেষ দুর্বলতা এখন করিমের হাতে। দিয়ে দে, ওটা আমার। ডাইনিটা শূন্যে ভাসতে ভাসতে করিমের দিকে এগিয়ে এলো। তার নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে গেছে। সায়ন কোনো মতে মাটি থেকে উঠে নীলকে নিয়ে গেটের দিকে পিছিয়ে গেল। করিম আংটিটা পাথরের মেঝেতে রেখে তার ক্যামেরার ভারী লেন্স দিয়ে আঘাত করার চেষ্টা করল, কিন্তু আংটিটা ভাঙল না। উল্টো ডাইনিটা তার লম্বা হাত বাড়িয়ে করিমের বুক খামচে ধরল। করিমের শার্ট ছিঁড়ে রক্ত বেরোতে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু আংটিটা ছাড়ল না। হঠাৎ করিমের মাথায় একটা বুদ্ধি এলো। সে দেখল লণ্ঠনের সেই ভাঙা তেলের অবশিষ্টাংশ মেঝেতে পড়ে আছে, যা এখনও নীলচে শিখায় জ্বলছে। সে আংটিটা সেই অতীত প্রাকৃত আগুনের ভেতর ছুঁড়ে ফেলে দিল। আংটিটা আগুনে পড়তেই ডাইনিটা স্থির হয়ে গেল। তার শরীরটা যেন মোমের মতো গলতে শুরু করলো। তার বিভৎস মুখটা ধীরে ধীরে বদলে গিয়ে সেই সুন্দর জমিদার দিন্নির অবয়বে ফিরে এলো, যাকে করিম ছবিতে দেখেছিল।
মহিলাটি করুণ স্বরে বলল, আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না। আংটিটা যখন পুরোপুরি গলে গেল, তখন এক তীব্র সাদা আলোয় পুরো উঠান ভরে গেল। সেই আলোতে ডাইনি, সেই ফ্যাকাশে বাচ্চা এবং সমস্ত অশরীরী আত্মা বাষ্পের মতো মিলিয়ে গেল। কিন্তু সাথে সাথে পুরো জমিদার বাড়িটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। বিশালাকার ইটের চাই আর কড়িকাঠ মাথার উপর খসে পড়ছে। পালা, এখনই বেরোতে হবে! নীল চিৎকার করে সায়ন আর করিমকে টেনে ধরল। তারা তিনজনে গেটের দিকে দৌড়াতে লাগল, যখন তাদের পেছনে কয়েকশো বছরের পুরনো ইতিহাস ধুলোয় মিশে যাচ্ছে। তারা গেট পার হয়ে নদীর ধারে আসতেই এক বিশাল শব্দে পুরো বাড়িটা ধসে পড়ল। চারপাশটা ধুলোর আস্তরণে ঢেকে গেল। বৃষ্টি থেমে গেছে। ভোরের প্রথম আলো ইছমতি নদীর বুকে ঝিলমিল করে উঠছে। করিম, সায়ন আর নীল হাঁপাতে হাঁপাতে নদীর পাড়ে বসে রইল। তারা বেঁচে ফিরেছে, কিন্তু তাদের জীবন আর আগের মতো নেই। করিম তার পকেটে হাত দিয়ে দেখল তার ক্যামেরাটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যামেরার মেমোরি কার্ডটা এখনও অক্ষত আছে। ভোরের আলো যখন ইছমতির জলকে রূপালি রঙে রাঙিয়ে দিচ্ছে, তখন করিম, সায়ন আর নী বিধ্বস্ত অবস্থায় নদীর পাড়ে বসেছিল। তাদের সামনে এক সময়ের প্রতাপশালী জমিদার বাড়িটি এখন কেবল এক স্তূপ ভাঙা ইট আর পাথর। ধুলোর মেঘ ধীরে ধীরে থিতিয়ে আসছে। গ্রামের মানুষজন লাঠি সোঁটা নিয়ে একে একে জড়ো হতে শুরু করেছে। গত রাতের সেই নারকীয় চিৎকার আর ভূমিকম্পের মতো কম্পন তারা আগে কখনো শোনেনি। গ্রামের মোড়ল করিমের কাছে এসে বিস্ময়ে থমকে দাঁড়ালেন। তিনি ভাঙা বাড়িটির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, তোমরা বেঁচে ফিরেছ? গত 50 বছরে কেউ ওখান থেকে জীবিত বের হতে পারেনি। আজ এই অভিশপ্ত বাড়ির পাপ ধুয়ে গেল। করিম কোনো কথা বলল না। তার শরীর ব্যথায় নীল হয়ে আছে। গলার সেই কালশিটে দাগগুলো এখনো দগদগে। সে তার পকেট থেকে সেই অক্ষত মেমোরি কার্ডটা বের করল। সায়ন আর নীল উৎসুক হয়ে তার পাশে বসল। করিম তার ল্যাপটপটা খুলে মেমোরি কার্ডটা প্রবেশ করাল। তারা ভিডিওগুলো চেক করতে শুরু করল, কিন্তু যা দেখল তাতে তাদের তিনজনের শরীরের রক্ত হিম হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে করিম যখন রান্নাঘরে সেই ডাইনিকে মাছ খেতে দেখেছিল, ক্যামেরার লেন্সে সেখানে কোনো মানুষ বা আত্মা ছিল না। সেখানে কেবল একটা বড় ইলিশ মাছ শূন্যে ভাসছিল আর নিজে নিজেই ছিঁড়ে ছিঁড়ে টুকরো হয়ে যাচ্ছিল। দোলনা দোলানো সেই দৃশ্যটিতে দেখা যাচ্ছে দোলনাটি প্রবল বেগে নিজে নিজেই দুলছে, কিন্তু সেখানে কোনো মহিলা বা বাচ্চা নেই। তবে কি আমরা যা দেখেছি সব ভুল? নীল ভয়ে ফিসফিস করে বলল। করিম ভিডিওর শেষ অংশটুকু চালালো, যেখানে সে লণ্ঠনটা ভেঙেছিল। ভিডিওতে দেখা গেল করিম আসলে বাতাসের সাথে লড়াই করছে। কেউ তাকে শূন্যে তুলে ধরেছে ঠিকই, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান শরীর নেই। হঠাৎ ভিডিওর একদম শেষ ফ্রেমে যখন সেই সাদা আলোটা জ্বলে উঠেছিল, ক্যামেরার লেন্সের এক কোণে একটা ছোট বাচ্চার ফ্যাকাশে মুখ ফুটে উঠল। বাচ্চাটা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আলতো করে হাসল এবং তার ছোট হাত দিয়ে ক্যামেরার লেন্সে একটা রক্তমাখা আঙুলের ছাপ রেখে গেল। ঠিক সেই মুহূর্তে করিম অনুভব করল তার পকেটে কি যেন একটা ভারী বস্তু আছে। হাত দিতেই সে চমকে উঠল। তার পকেটে সেই সোনার আংটিটা, যেটা সে আগে হয়নি। হয়তো এই আংটিটাই এখন সেই অশুভ শক্তির নতুন আধার। করিম আংটিটা নিয়ে ইছমতি নদীর মাঝখানে গিয়ে সজোরে ছুঁড়ে ফেলে দিল। নদীর স্রোত আংটিটাকে অতলে নিয়ে গেল। তারা তিনজন আর এক মুহূর্ত দেরি না করে বসিরহাট ছেড়ে শহরের দিকে যাত্রা করল। পেছনে পড়ে রইল সেই ধ্বংসস্তূপ আর এক বুক আতঙ্ক। আজ অনেক দিন কেটে গেছে। করিম এখন আর প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে না, কিন্তু আজও কোনো অমাবস্যার রাতে মাছের আষ্টে গন্ধ পেলে সে চমকে ওঠে। আর সোশ্যাল মিডিয়ায় যখনই সে কোনো পুরনো জমিদার বাড়ির ছবি দেখে, তার মনে পড়ে যায় সেই ফ্যাকাশে বাচ্চার হাসি। সেই ডাইনি হয়তো মরে গেছে, কিন্তু বসিরহাটের সেই ভাঙা বাড়ির কাহিনী আজও মানুষের রক্ত হিম করে দেয়।
গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি।